গুরু পূর্ণিমা সেলিব্রেশন সেশনে সবাইকে স্বাগত। তো এই কদিন আমরা খুব ইন্টারেস্টিং কিছু সেশন করব, যেগুলো এর আগে ডিসকাস করিনি। গুরু গীতার উপরে ডিসকোর্স হবে, আর তার পাশাপাশি সাধনাটা রাখা হয়েছে। তো সাধনা করাটাও খুব ইম্পর্টেন্ট। সাধনা যত ধ্যানের গভীরে যাবো তত আমরা নলেজও বেশি বুঝতে পারবো। তো সাধনা এবং নলেজ সেশন দুটোকে পাশাপাশি আমরা রেখেছি আমাদের এই 21 দিনের ডিসকাশন, 21 দিনের সেশনে, ডিসকোর্সে। তো যারা যারা কখনো কখনো মর্নিং সাধনা হয়তো জয়েন করতে না পারলেন, তো অবশ্যই যেন সকালবেলায় মর্নিং সাধনা পুরোটা যদি জয়েন করতে না পারেন, তো অবশ্যই সকালবেলায় 5টা থেকে 6:30 অব্দি অন্তত সেশনটা যেন জয়েন করবে। অন্তত ক্রিয়াটা সকালে করে নেন। তো গ্রুপে করলে কি হয়, আমাদের খুব মানে টাইমলি হয়ে যায়, পারফেক্টলি হয়ে যায়, তাই না? পরে করলে দেরি হয়ে যায় অনেক সময়, আবার ভালো মতো হয় না, শর্টকাট হয়ে যায়। তার জন্য টাইম মতো সকালবেলায় সেশনে জয়েন করুন সবাই। আর রাত্রিবেলা ইভিনিং এ আমরা রাত্রিবেলায় আফটার ডিনার, কারণ 8টা থেকে রাখিনি, সেই সময় রান্না করা বা খাওয়ার ব্যাপার থেকে, তো রাত্রিবেলায় ডিনার সেরে নিন সব। ডিনার সেরে নিয়ে যেন 9টার আগে যেন কমপ্লিট হয়ে যায়। 9টা থেকে ফের 9:30 অব্দি টাইম দিয়ে রেখেছি ইভিনিং সেশনে। তো খাওয়ার পরে সবাই বসে পড়বেন, তো কোনো তাড়া থাকবে না, তো তাড়াতাড়ি খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর লিখেছি সাত্বিক আহার। তো সাত্বিক আহার মানে খুব বেশি বেশি স্পাইসি, দেখা যাবে ভেজই খাচ্ছি কিন্তু খুব বেশি স্পাইসি খাই। তো আমরা অনেক সময় জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, স্পাইসি ফুড খাবারকে রাজসিক বানাবেন না। বাসি ফুড, পান্তা, যেমন আমরা জানি যে সাত্বিক আহার করুন। আচ্ছা, ননভেজ তো তার কোনো কথাই নেই। আর এই কদিন টাইম মতো খান, টাইম মতো ঘুমান। 21 দিন ধরে আমরা করছি একটা, 21 দিন একসাথে করলে কি হয়, আমাদের একটা যজ্ঞের মতো ব্যাপার। তো যজ্ঞ একসাথে যেমন সবাই মিলে আমরা করছি, তো সেটা যজ্ঞতে পরিণত হয়েছে। যজ্ঞের মতো ব্যাপার না, যজ্ঞই। তো এটা একটা বড় যজ্ঞ। তো সেই জন্য আমাদের এনার্জি লেভেলকে, ঊর্জা লেভেলকে ততটা হাই রাখা দরকার, যাতে সবকিছু নলেজ থেকে শুরু করে সাধনা এবং প্রত্যেকটা জায়গাতে যে ঊর্জা, এনার্জি লেভেলকে হাই রাখা দরকার, আমাদের সবসময় প্রয়োজন। এই জ্ঞানকে বুঝতে গেলে এবং জীবনে প্রয়োগ করতে গেলে ঊর্জার প্রয়োজন, এনার্জির প্রয়োজন। তো এনার্জি যেন আমাদের থাকে। ধ্যানের গভীরে যেতে গেলে ঊর্জার প্রয়োজন। তো সিম্পল। তো আমরা যারা যারা জয়েন করেছি তারা তারা আরো দেখবো, আরো যাতে ম্যাক্সিমাম মানুষের কাছে এই নলেজ, এই জ্ঞান যেন পৌঁছে। তো এই সেশন কেন এবং সেশনের উদ্দেশ্য কি, আজকে বলবো, এবং ইভিনিং সেশনও গুরু গীতা সম্পর্কে ডিসকাস। তো সেশন কেন, সেশনের উদ্দেশ্য কি, সেশন কি জন্য? তো আমরা যদি আমাদের জীবনকে দেখি না, তো জীবন চলে সবকিছু কি থেকে, ঊর্জা থেকে, এনার্জি থেকে। যখনই ঊর্জা ডাউন হয়ে যায়, তখনই আমাদের সব জায়গাতে তার প্রভাব পড়ে। আমাদের অস্তিত্বের 7টা স্তর, তো 7টা স্তরকে ব্যালেন্স রাখতে গেলেও ঊর্জা দরকার। তো বলে নলেজ বুঝতে গেলেও ঊর্জা চাই, জীবনে প্রয়োগ করতে গেলেও ঊর্জা চাই, কাজ করতে গেলেও ঊর্জা চাই। আপনি 24/7 আপনি যা কিছু করি না কেন, ঊর্জার প্রয়োজন। 5টা কাজ যা আমরা নিত্য প্রয়োজনীয় করি, সবাই করি, ছোট থেকে করে আসছি। খাওয়া, ঘুমানো, ওয়াশরুম যাওয়া, স্নান করা, তাই না? জলপান করা, নিত্য প্রয়োজনীয়। যখন আমাদের জন্ম হয়েছে তখন থেকেই করি, করছি কিনা সবাই, এগুলো করি। এই কাজগুলো করতে গেলেও ঊর্জারই প্রয়োজন। তো জীবন চলে ঊর্জার জন্য। জীবন সৃষ্টি সে ঊর্জা থেকে, কোয়ান্টাম ফিজিক্স অনুযায়ী। তো আমাদের আশেপাশে যা কিছু দেখি সবকিছু কি একটা তরঙ্গ। তরঙ্গ কি ঊর্জা। যা কিছু দেখি সবই তরঙ্গ, সবই ভাইব্রেশন।
তো ওর কাছে এই মোবাইলও ভাইব্রেশন, ব্যাগও ভাইব্রেশন, সবই ভাইব্রেশন, গাছ, মানুষ, প্রত্যেকটা সবকিছু কি ঊর্জা, এনার্জি, সবই ভাইব্রেশন, তরঙ্গ, আর কিছু না। আর ক্লাসিক্যাল কেমিস্ট্রি বলে সবকিছু আলাদা, স্পেসিফিক, মানে কিরকম, সবই ঊর্জা, সবই তরঙ্গ, সবই ভাইব্রেশন, কিন্তু আলাদা আলাদা। যেমন সবকিছুই কাঠ থেকে তৈরি, মানে ফার্নিচার, কিন্তু চেয়ার টুল না, টুল ডোর নয়, ডোর টেবিল নয়, এরকম সবকিছু সোনা থেকে তৈরি, কিন্তু চেন আলাদা, চুড়ি আলাদা, রিং আলাদা, ইয়ার রিং আলাদা, সব আলাদা, এরকম। হলো ক্লাসিক্যাল কেমিস্ট্রি। তো আমাদের জীবনের প্রগতি লুকিয়ে আছে এই ঊর্জার। আমরা যত আমাদের ঊর্জা লেভেলকে বাড়াতে পারবো, যত আমরা আমাদের ঊর্জা লেভেলকে বাড়াবো, এনার্জি লেভেলকে যত বাড়াবো, তত আমাদের জীবনে এই আধ্যাত্মিক প্রগতি হবে। তো জীবনে প্রত্যেকটা জায়গাতে ঊর্জাই, মানে প্রত্যেকটা জায়গাতে ঊর্জারই প্রয়োজন। তো এইগুলো নিয়ে ডিটেল ডিসকাস করব, যেগুলো অলরেডি ডিসকাস করে দিই। তো 5টা নিত্য প্রয়োজনীয় কাজ: খাওয়া, ঘুমানো, ওয়াশরুম যাওয়া, জলপান করা, এগুলো আমরা নিত্য প্রয়োজনীয় করে আসছি। এগুলোর জন্য ঊর্জার প্রয়োজন। তো কিভাবে আমরা আমাদের এনার্জিকে সংরক্ষণ করতে পারি, তার মাধ্যমে আমরা আমাদের জীবনের প্রগতি করতে পারি, সেগুলোই এই কোর্সের সেশনে এখন ডিসকাস। তো জীবন মুক্তি কখন ঘটে? যখন আমরা আমাদের ঊর্জা লেভেলকে বাড়াতে পারি। জীবনের প্রগতি কখন ঘটে? আধ্যাত্ম, যখন আমরা আমাদের ঊর্জা লেভেলকে বাড়াই। আর ঊর্জাকে যখন বাড়ে, তখন সবকিছু একটা ছন্দতে চলে, একটা তালে চলে, একটা সিস্টেমেটিক ওয়েতে চলে। তো সায়েন্স বলে, কি বলে, যে একদিনে কত হাজার বিচার আসে? প্রায় 40,000 বিচার, 40,000 বিচার, থটস একদিনে আসে, বুঝুন। আর প্রত্যেকটা থটস এর সাথে সাথে আমাদের কি হয়? ঊর্জা যায়। এক একটা বিচার কতটা ইন্টেন্সিটি থাকে তার উপর ডিপেন্ড করে ঊর্জা বেরিয়ে যায়। তো খাবার হজম করার জন্য ঊর্জা চাই, সব কিছুর জন্যই ঊর্জার প্রয়োজন। তো প্রথমে আমরা যে 5টা জিনিস বললাম সেগুলো নিয়ে ডিসকাস করি। দেখবেন আমাদের হ্যাপিনেস প্রোগ্রামে এনার্জি কোথা থেকে আসে, ঊর্জার সোর্স কি জিজ্ঞেস করে, তাই না? প্রশ্ন থাকে, তো ডিসকাশন হয় কি ঊর্জার 4টে মাধ্যম কি কি? প্রথম হলো ফুড, দ্বিতীয় হলো কি স্লিপ, থার্ড ব্রেথ, এন্ড ফোর্থ হলো হ্যাপি মাইন্ড, খুশি মন, শান্ত মন, ধ্যানস্থ মন, মেডিটেশন, কাম পিস এন্ড মেডিটেটিভ স্টেট। তো আপনারা কি কখনো এইগুলোকে নিয়ে ভেবেছেন? শুধু ভাবেন যে খুশি মন, শান্ত মন হলে ঊর্জা অনুভব করি। আরে না না, খাবারও ঊর্জা আসে, খাবারের জন্য ঊর্জা ডাউন হয়ে যায়। কেমন খাবার, কি খাবার আমাদের ঊর্জাকে বাড়ায়, কি করে, কোন খাবার ঊর্জাকে ডাউন করে দেয়, আরো ডিটেলে, আরো গভীরতার সাথে ভেবেছেন কখনো, দেখেছেন? আমেরিকার একটা সায়েন্টিস্ট, নাম মনে নেই এখন আমার, তো সে কোলন থেরাপির উপরে রিসার্চ করেছে। তো তাকে তার মেয়ে একবার জিজ্ঞেস করেছিল, তার মেয়েও ডাক্তার, যে অনেক পেশেন্ট এমন থাকে যে দেখা যাবে সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই,
রিপোর্ট একদম নর্মাল, তারপরে অসুস্থ থাকে, রিকভারি করে না, ডেথ হয়ে যায়। তার মানে কি কখনো এসব, তো তাহলে তো সায়েন্সের ফেলিওর, মানে ফেলিওর না, তো কি? তো সে তখন আরো রিসার্চ করে। তো যারা মারা যায় না তাদের যে পোস্টমর্টম করতে শুরু করে, পোস্টমর্টম করার পর অনেক কিছু ডাটা কালেক্ট করে, তাতেও তার ঠিক মতো হয় না। সে তখন বলে যে কোলনের পোস্টমর্টম করা, কোলনকে কাটা, দেখা কি কি পজিশন থাকে। তো সে যখন কোলনকে কাটে, তো দেখে 289 জন, 289 মানুষ, কেউ মোটা, কেউ পাতলা, হ্যাঁ, কেউ রোগা, কারো ওয়েট বেশি, এরকম বিভিন্ন ওয়েটের মানুষ, বিভিন্ন ওজনের মানুষ। তো তারা এই কোলন থেরাপির কোলন গুলো কে তাদের দেখে, তাদের কোলন গুলোকে কাটে। তো দেখে তার মধ্যে 255 লোকের, 289 এর মধ্যে 255 লোকের কোলনের মধ্যে বলে 19 থেকে 40 পাউন্ড মাল ওর মধ্যে আছে, মারা যাওয়ার পরেও। তার মানে প্রায়, বুঝতে পারছেন তো, তো প্রায় 9 থেকে কাছাকাছি প্রায় 18-20 কিলো কোলনের মধ্যে স্টক হয়েছিল। 40 পাউন্ড মানে কত হবে দেখতো, কত? প্রায় 40 পাউন্ড মানে ম্যাক্সিমাম। তাহলে বুঝুন, তো আমাদের যত রোগ না, সায়েন্স বলে 90% ডিজিজ সাইকোসোমাটিক। সায়েন্স এও বলে 90% ডিজিজ আমাদের কোলন থেকে হয়। প্রায় 18 কিলো, হ্যাঁ। 2 পাউন্ড মানে 1 কিলোর কাছাকাছি এরকম। বুঝে নিন। তো আমরা কি খাই, কেমন খাই, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। খাবার হজম করার জন্য এনার্জির প্রয়োজন। তো জীবনে প্রগতির জন্য আমাদের কি চাই? ঊর্জাই চাই। বুঝে গেল? ঊর্জার পাওয়ার যত বাড়বে, ঊর্জা যত বাড়বে, তত আমাদের জীবনে প্রগতি, আমরা এগিয়ে যাব। তো একদিনে একটা ব্যক্তির 40,000 থটস আসে। সেই থটস থেকে, সেই থটস কোনো 8-10টা ঘটনাকে জুড়ে, সেই থটস এর ইন্টেন্সিটি যত হবে, তত ঊর্জা কি হবে? ডাউন দিবে। আমি 1 ঘন্টা বসে বসে কেউ যদি খুব টেনশন করে, দুঃখ করে, দুশ্চিন্তা করে, তাতে যা ঊর্জা নষ্ট হয়, 8 ঘন্টা বলে মাটি কাটা, পাথর ভাঙা, এরকম যদি পরিশ্রম করে ততটা হয় না। বুঝতে পারছেন? কিছু করলে না, সারাদিন ধরে ভেবে ভেবে টেনশন করে করে কি হলো? ঊর্জা শেষ। তো 40 থেকে যখন 60,000 গিয়ে পৌঁছায়, তখন তার বাত, পিত্ত, কফ, সত্ব, রজ, তম সব ইমব্যালেন্স হয়ে যায়। আর যদি কখনো সেই ঊর্জা 80,000 এ গিয়ে পৌঁছে, মানে ঊর্জা মানে সেই বিচার, তাহলে ঊর্জা তখন কি করে? যদি কখনো বিচার 80,000 এ গিয়ে পৌঁছে, 80,000 যদি বিচার আসে একদিনে, তখন আমাদের অস্তিত্বের 7টা স্তরকে, প্রতিটা স্তরকে ব্যালেন্স রাখার জন্য, সুস্থ রাখার জন্য কি প্রয়োজন? ঊর্জার প্রয়োজন, এনার্জির প্রয়োজন। তো তখন কি হয়? তখন ঊর্জা এতটা তখন আর সাফিসিয়েন্ট থাকে না। তখন ঊর্জার এত সাফিসিয়েন্ট থাকে না। তখন সে হয়তো শরীরকে পুষ্টি দিতে পারে, কিংবা মনকে দিতে পারে, হিল করতে পারে। তা যদি কখনো সে শরীরকে ধরে নেয়, তো সে এমন স্ট্রেসে থাকবে, আর তার মাথা খারাপ হয়ে যাবে, মানে সে সুইসাইড টেন্ডেন্সি। তার মানে মন তখন কি হয়ে যায়? ছোট হয়ে যায়। মানে মনকে বড় হওয়া সবসময় প্রয়োজন। ফলে শরীরের ভিতরে মন থাকে না, মনের ভিতরে শরীর থাকে। এটা আমরা শুনেইছি।
শরীরের ভিতরে মন নেই, মনের ভিতরে শরীর। তখন তখন কি হয়, তখন মন ধীরে ধীরে ছোট হয়ে যায়। গুরুদেব খুব সুন্দর এক্সাম্পল দেয়, বলে আমরা যে ইনার ড্রেস পরি, তো সেটা যদি বলে তোমরা বানিয়ান আগার ছোটা হতা, হ্যাঁ, যেটা বাচ্চা ছেলে যদি পড়ো 5 বছর, তখন কি মনে হবে খুলে ফেলে দিয়ে কি হয় নাকি? তো ঠিক তেমনি যখন আমাদের মন ছোট হয়ে যায় তখন কি মনে হয় এর শরীরে থেকে দরকার নেই, চলো এখান থেকে বেরিয়ে যায়। তো মনকে সবসময় বড় হওয়া দরকার। কিন্তু ঊর্জা 80,000 থটস এর মধ্যে দিয়ে আমাদের শরীর থেকে কি হচ্ছে, প্রতিনিয়ত ঊর্জা বেরিয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা থটস কতটা গভীর তার উপর বেস করে ঊর্জাকে নিয়ে যাচ্ছে। তো সে তখন শরীরকে বা মনকে একসাথে পুষ্টি দিতে পারছে না, বা সে শরীরকে দিচ্ছে কিংবা মনকে দিচ্ছে। আর সে যদি শরীরকে দেয় তাহলে কি হলো, মন ছোট হয়ে গেলো, তখন সুইসাইড টেন্ডেন্সি। আর যদি সে মনকে দিয়ে দেয়, শরীর অসুস্থ হয়ে যাবে, ডেথ হয়ে যাবে। এই ঊর্জা যদি 40 থেকে 20,000-এ যায়, তখন আমরা যা কাজ করি সেই কার্য সিদ্ধ হয়, কারণ ঊর্জা অনেক স্টক হয়ে গেছে, অনেক স্টোর হয়ে গেছে ঊর্জা। ভালো মতো শুনুন, পরে আরো ইন্টারেস্টিং কিছু জিনিস বলবো, এই এটাকে বুঝে নিন। তো ঊর্জা যদি 40 থেকে যদি 20,000 থটস এর মধ্যে দিয়ে যায়, তাহলে যে স্টক হয়ে গেল, নষ্ট কম হলো, তাতে কি আমাদের যে কোনো কার্যের সিদ্ধি হয়ে যায়। ঊর্জা যদি যে কোনো কাজ, মানে যখন যে কাজ করবেন সেই কাজে হাত দিলেই সফল হবে। ঊর্জা যদি 20 থেকে যদি 10,000-এ গিয়ে পৌঁছায়, যা কিছু বলবেন তাই সিদ্ধ হয়ে যাবে, কারণ আপনার কাছে প্রচুর এখন স্টক ঊর্জা। কারণ ঊর্জা বেশি যায়নি আমরা বিচারের মাধ্যমে, থটস এর মাধ্যমে, অনেক স্টোর আছে আপনার কাছে। কারণ আমার বিচার প্রতিদিন 40 থেকে আপনি কমিয়ে 10,000 নিয়ে চলে আসছে। সেখান থেকে যখন আমার 100 হয়ে যাবে, তখন যা ভাববেন তাই হতে থাকবে। আর সে 100 থেকে যখন আমার 0 হয়ে যাবে, তখন সে যখন ভাববে তখনই তার থটস থাকবে, সে তখন সমাধি স্থিতিতেই থাকবে। তার জীবনে সমাধি ছাড়া কিছু নেই। অল 24/7 সমাধি, কাজ করছে তবু সমাধি, কথা বলছে তাও সমাধি। আর যখন যেটা ভাবছে তখনই সেটা ভাবছে, বাস, তারপরে আর কিছু। তো বিচারের পরে চলে যাবে, থটস এর পরে চলে যাবে, ঠিক আছে? তো ঊর্জা শুধুমাত্র যে বিচারের মাধ্যমে যায় তা নয়, আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটা কাজের মাধ্যমে যায়। তার জন্য খাবার খাচ্ছি, হজম হওয়ার জন্য ঊর্জা বা এনার্জির প্রয়োজন, এটা বুঝুন। আমরা যখন ভারী ভারী খাবার খাই, হম, সবকিছু খেয়ে নিলাম, আরে তাকে হজম করতে গেলে তো ঊর্জা চাই। তো আমাদের খাবারের নিয়ম কতটা বলে, খাবারের নিয়ম বলে অঞ্জলির মতো খান, যেমন অঞ্জলি দিই যতটা, একটা হাতে কতটা অঞ্জলি ধরে, ততটা তো খায় না, আমরা তার অঞ্জলি ডবল হয়ে যায় বা 3 গুণ হয়ে যায়, সবার ক্ষেত্রে, বেশিরভাগ জনের ক্ষেত্রে। কিন্তু আমি যত খাচ্ছি তত তো ঊর্জারও প্রয়োজন তাকে হজম করার জন্য। সকালে উঠলাম টি কফি, দুপুরবেলায় পরোটা, তারপরে দুপুরবেলায় ভাত, তারপরে আবার বাইরের ইডলি ধোসা, মাঝখানে পিৎজা বার্গার, তারপরে রাত্রেবেলা আবার ডিনার, তারপর আবার মনে ঠিক পোষালো না, 10টা 10:30 বেজে গেছে, টাইম হয়ে গেছে, বাইরে গেছি, ফিরে এসেছি, কিংবা রাত্রি হয়ে গেছে, কোনো কাজে ব্যস্ত আছি, তারপর 11টা বাজে, মনে হচ্ছে একটু না খেয়ে শোবো, খেয়ে নিলাম, পেটকে ডাস্টবিন বানিয়ে দিলাম, ঢাকঢাক করে খেয়ে নিলাম সবকিছু, বাস, দিয়ে আরে পেটকে তো হজম করতে হবে, সিস্টেম কখন রেস্ট পাবে? বুঝলেন কিনা? সিস্টেম কখন রেস্ট পাবে? আমাদের যে মলদ্বার, ইন্টেস্টাইনের ছবি তখনও দেখেছেন, যেমন অনেক বইয়ে বা এতে কিরকম থাকে দেখেন, ট্রেনের কামরার মতো থাকে, মানে বলতে চাইছি যে এরকম সোজা একটা পাইপের মতো না, বড় ছোট এরকম ভাবে আছে না, এরকম 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 হতে হতে যায়। তো খাবার যখন ওর মধ্যে দিয়ে যায় না, তো পাচন প্রক্রিয়া যখন শুরু হয়, তখন শুরু হচ্ছে একটা কম্পার্টমেন্ট পরে আরেকটা কম্পার্টমেন্ট, এরকম ভাবে ধাক্কা, মানে চলছে, এগিয়ে যাচ্ছে, যেতে 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 যেতে, আর সেই জায়গার সাথে যতগুলো আমাদের অর্গান জুড়ে আছে, সেখানে কি হচ্ছে, পোষক তত্ত্ব, পুষ্টি, নিউট্রিশন তার মধ্যে যাচ্ছে। এরকম ভাবে হয়। এইবার দেখা যাবে এমন খাবার খাচ্ছে, ইজি ডাইজেশন হচ্ছে না, শরীরের বেশি বেশি পরিমাণে ঊর্জা এই খাবারের মধ্যে দিয়ে চলে যাচ্ছে।
নষ্ট হয়ে যাচ্ছে তাকে হজম করতে গিয়ে। তো কোন খাবার বেশি পরিমাণে ঊর্জাকে অ্যাবজর্ব করে নেয়, মানে বেশি পরিমাণে ঊর্জা তাকে হজম করতে লাগে? এই রাজসিক খাবার। আপনি খুব বেশি অয়েলি খাচ্ছেন, স্পাইসি খাচ্ছেন, বাড়িতে রান্না করছেন, আবার অয়েল দিয়ে ফ্রাই করে খাচ্ছেন, এরকম ভাবে বিভিন্ন রকম ভাবে হয়। তো তাতে কি হয়, খুব বেশি পরিমাণে ঊর্জা নষ্ট হয়ে যায়। আর সেই খাবার কি করে, মল দ্বারের মধ্যে আটকে যায়। আর যত মল দ্বারের মধ্যে আপনার আটকে থাকবে, মল দ্বারের মধ্যে মল যত আটকে থাকবে, তত কি হবে, তত ঊর্জা নষ্ট হয়ে যাবে। আর যেখানে যেখানে যত যত মল আটকে আছে পুরো কোলনে এরকম এরকম থাকে না, যত আটকে আছে সেই সেই জায়গা, যে যে অর্গানের সাথে রিলেটেড আছে সে সেই অর্গানকে ড্যামেজ করে, সে সেই অর্গানের মধ্যে ঊর্জা যায় না। তখন কি হবে, তখন মনে হবে যেন এই হাতটা ঠিক মতো কাজ করছে না, এই ঠিক মতো দেখতে পাচ্ছি না, এই এখানে এই হচ্ছে। এনার্জি, রোগ দেখুন কোথায় আছে, আমরা খাবার থেকে। একে তো খাই যা দরকার তার 3 গুণ 4 গুণ প্রয়োজন। আর কি খাবার খাই, রাজসিক তামসিক। কি খাবার খাই, বয়েল ফুড খুব বেশি পরিমাণে। তো বয়েল ফুড যতক্ষণ না পর্যন্ত আমরা ঠিক মতো খাই ততক্ষণ পর্যন্ত মনে হয় যেন পেট ঠিক সলিড হলো না, ব্যাপারটা ঠিক সলিড। আরে আপনার পেট সলিড হয়ে লাভ আছে? ইজি ডাইজেশন হয় কোন খাবার, সেই খাবারকে খান। শরীরে সব ঊর্জা ডাউন হয়ে যাচ্ছে। তো তার জন্য আমাদের ফ্রুটস ও ভেজিটেবল খাওয়া দরকার, যাতে ইজি ডাইজেশন হয় মর্নিং এ। প্রথমে সকালে যদি এত তাকে কাজ করতে দেন, তাহলে কি করে হবে? আমরা একটা খাবার খাচ্ছি, দেখা যাবে 80 ক্যালোরি 100 ক্যালোরি পাচ্ছি, ঊর্জা নষ্ট হয়ে গেল। খাবারকে হজম করতে গিয়ে 120 ক্যালোরি, লাভ কি, ঘাটা হয়ে গেল তো। খাবার খাওয়ার পরে বলে আমার টায়ার্ড, ভালো লাগছে না কিছু করতে। ঊর্জা আসবে কোথা থেকে? আর ঊর্জার মাধ্যমে শরীর হিল হয়, ঊর্জার মাধ্যমে মনের শরীরের মল, মনের বিক্ষেপ, চেতনার মধ্যে আবরণ সরে যায়। এই ঊর্জার মাধ্যমে আমাদের প্রত্যেকটা যে সেল স্ট্রং হয়। আমরা যখন যোগ নিদ্রা করি, সাধারণ নিদ্রা, যোগ নিদ্রা, পার্থক্য কি? সাধারণ নিদ্রাতে আমাদের কোনো সজাগতা থাকে না। শুনুন, যোগ নিদ্রাতে কি হয়, সজাগতা থাকে। কি হয়, আমরা আমাদের মনকে প্রত্যেকটা জায়গাতে নিয়ে যাই, শরীরে প্রত্যেকটা অঙ্গে নিয়ে যাই। তো যখনই আমাদের মন প্রতিটা অঙ্গে যাচ্ছে শরীরে, তো মন যেখানে যেখানে যায় সেখানে সেখানে ঊর্জা পৌঁছায়। আর যখনই ঊর্জা পৌঁছায়, প্রতিনিয়ত যে শরীরের পরিবর্তন, যেখানে যেখানে স্ট্রেস জমে যায়, এই যে পরিবর্তন, এই যে আমাদের খাবার, টেনশন, অ্যাংজাইটি, লাইফস্টাইলের জন্য কি হয়, প্রত্যেকটা জায়গাতে চক্র আসতে কি হয়, স্ট্রেস, টেনশন, নেগেটিভ ইমোশন আটকে থাকে। তো যখনই ঊর্জা যায় সেগুলো সব রিমুভ হয়ে যায়, আর যত ডেড সেল থাকে রিমুভ হয়ে যায়। তো যেখানে যেখানে মন যায় সেখানে সেখানে ঊর্জা পৌঁছায়। আর গোটা শরীরে যখন ঊর্জাবান অনুভব হয় না, তখন কি হয়, যখন গোটা শরীরে যখন ঊর্জা যায় তখন আপনি ঊর্জাবান অনুভব করেন। তখন কি হয়, যোগ নিদ্রা করার পর আপনার এত ভালো লাগে, এত আরামদায়ক অনুভব হয়, কিন্তু ঘুমেও এটা হয় না। তো যোগ নিদ্রা এতটা এফেক্টিভ, যেখানে যেখানে মন যায় সেখানে সেখানে ঊর্জা যায়। এটাই হলো মেন ব্যাপার যোগ নিদ্রাতে, বিশ্রাম আবার পূর্ণ সজাগ। তো আপনার কাছে যদি ঊর্জার ঘাটা থাকে, ঊর্জা যদি নাই থাকে, ঊর্জা যদি সারাক্ষণ ভেবে ভেবে শেষ করে দিন, আর খাবার হজম করতে শেষ করে দিন, আর বাকি কাজে যদি শেষ করে দিন, ঠিক আছে কৃষ্ণাদি? তো ঊর্জা যখন এই সমস্ত কাজে যখন শেষ করে দেন, তখন কি হয়, তখন যোগ নিদ্রা করার পরে আপনার প্রপার রেস্ট হয় না। তো ঊর্জার প্রয়োজন। ঊর্জা আপনি যদি ডিমান্ড আর সাপ্লাই যদি ব্যালেন্স না থাকে, আপনার ডিমান্ড কতটা, সাপ্লাই কতটা, সাপ্লাই যদি সবসময় ঘাটা হয় আর ডিমান্ড যদি সবসময় বেশি হয়, তো আপনার তো ব্যালেন্স আসবে না। তো ডিমান্ডের থেকে সাপ্লাই বেশি থাকতে হবে, তবে আপনার কাছে ব্যালেন্স হবে, স্টোর হবে, তাই না? আপনি মান্থলি ইনকাম যদি 20,000 করেন, আর যদি আপনার খরচা যদি 25,000 হয়, তো সেভিংস এর গল্প মানে আপনি এমনি দেউলিয়া হতে থাকবেন। তো ঊর্জাকে স্টোর করুন। কোন ধরনের খাবার দরকার? সিম্পল ইজি ডাইজেশন হয়, ডাইজেশনের জন্য ইজি এমন খাবার খান, সকালে একটু ফ্রুটস খান। আর কোলনকে সাফ করুন, কোলনকে ক্লিয়ার করুন। তুমি মাঝে মাঝে অ্যানিমা নেওয়া দরকার কোলনকে ক্লিয়ার করার জন্য, দেখবেন অ্যানিমা নাই, ইউটিউবে দেখতে পাবেন। আবার আয়ুর্বেদের অনেক ট্রিটমেন্ট আছে, পঞ্চকর্মা 5 ধরনের,
ওখানে ভস্তি দেয়, কোলনের মধ্যে দিয়ে অয়েল করে। তো যত মাল সব চিপকে থাকে, আটকে থাকে, বুঝুন তো, খাবারকে প্রসেস হচ্ছে, সেখান থেকে নিউট্রিশন যাচ্ছে, ওয়েস্টেজ বেরিয়ে যাচ্ছে। ওয়েস্টেজ এই প্রসেসের মাধ্যমে কত কীটাণু, কত কিছু ভাইরাস, কীটাণু, জীবাণু সবার মধ্যে ঢুকে সবকিছু, যত কিছু আছে ওর মধ্যে আছে। আর সেটা যদি কোলনের মধ্যে থাকে তো কি হাল হবে। তো অনেকে যখন ফুডের ডায়েট করে তখন অনেকে বলে যে আমাদের ওয়াশরুম যেতে হচ্ছে, সেকেন্ড ওয়াশরুম দিনে 3 বার 4 বার। আরে কোলন ক্লিন হচ্ছে, মল দ্বার কে আগে ক্লিন ক্লিন করুন, কোলন ক্লিন হলে আমরা ঊর্জা এমনি ডাউন হয়ে যাবে। কারণ প্রত্যেকটা জায়গার সাথে প্রত্যেকটা অর্গান রিলেটেড জুড়ে আছে, কারণ এনার্জি সেখানে পৌঁছাবে না ঠিক মতো। আর 90% ডিজিজ শরীরে, শরীরে যখন রোগ হবে তখন মনের রোগ হবে। গুরুদেব দেখবেন অনেকবারই বলেন যে এত বেশি থটস আসছে, এত কিছু বিচার আসছে, ধ্যান লাগছে না, তো পেট সাফ করলো। শুনেছেন নিশ্চয়ই, সিম্পল কথা, পেট সাফ করলো, ত্রিফলা লেলো, হরিতা কি লেলো। আরে পেট সাফের সঙ্গে ধ্যানের কি সম্পর্ক, তাই না? ভাববেন তো পেট যতক্ষণ না পর্যন্ত সাফ হচ্ছে, মানে আপনার কোলন ক্লিয়ার নেই, তো ঊর্জা নেই, তো ধ্যান কি করে লাগবে? ঊর্জা যদি ডাউন হয়ে যায় তো মনের মধ্যে বিক্ষেপ, শরীরে মাল, শরীর অসুস্থতা। আর মনের বিক্ষেপ, তো মনের বিক্ষেপ, সে আর ধ্যানের জন্য তো ঊর্জার প্রয়োজন। তো তার জন্য বলে আরে কোলনকে সাফ করো। অনেক আছে যদি কনস্টিপেশন হয়, সকালে ওয়াশরুম গেলে খুব বেশি পরিমাণে জোর লাগাতে হয়, এখানেও ঊর্জার প্রয়োজন। যেটাকে বলে না, যেটাকে রেজিস্ট করবে সেটাই পারসিস্ট হবে, যত জোর লাগাবেন তত কনস্টিপেশন আসবে। তো ইজি ডাইজেশন, ইজি ডাইজেস্ট হয় এইরকম খাবার খান, ডাইজেশনের জন্য ইজি এমন খাবার খান। তার জন্য ফ্রুটস, তার জন্য ভেজিটেবল, তার জন্য টাইমলি খাওয়া উচিত, সময় দেখে খাওয়া উচিত। আর যখনই খাবার খাচ্ছি তাড়াতাড়ি তাড়াতাড়ি খাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি খাবার জন্য কি হয়ে যায়, দুবার যখন খাবার খাই, দুবার খাবারের মধ্যে কি হয়ে যায়, গ্যাপ হয়ে যায়, এয়ার ওর মধ্যে ঢুকে যায়, এয়ার। তো এয়ার ঢুকে গেলে ডাইজেশন সিস্টেম কনফিউজ হয়ে যায়। তা যদি অগ্নি যদি ঠিক না থাকে তো সারা ঊর্জা ডাইজেস্ট করতে চলে গেল। আর কোলন থেকে, কোলনের ব্লকেজের জন্য, মানে কনস্টিপেশনের জন্য তখন কি হয়, আমাদের শরীরে যেখানে যেখানে ঊর্জার দরকার সেগুলোতে ঊর্জা পৌঁছায় না। আবার কি করি আমরা, খাবার খাওয়ার পরে জলপান করি। আরে জলকে হজম করতে হয়, ভালো মতো শুনে নিন, জল জল পান করি এরকম ভাববেন না ডাইরেক্ট আমরা ওয়াশরুম চলে যাচ্ছি, শরীরকে মেহনত করতে হয়। আর খুবই খারাপ ভাবে আমরা জল পান করি। তো খাবারটাকে কমপ্লিট করে দিই, সকালে উঠে 8টা-9টার মধ্যে ব্রেকফাস্ট করে নিন, দুপুরবেলায় 1টা থেকে 1টার মধ্যে লাঞ্চ করে নিন, 1টা থেকে 2টো, আর ইভিনিং এ অবশ্যই 7টার মধ্যে ডিনার করা দরকার। সকালে উঠে ফ্রুটস, খাবার আগে স্যালাড, ডিনার এবং লাঞ্চে এরকম খাবারই খাওয়া উচিত, কুক ফুড পরে। তাহলে কি হয়, আমাদের সিস্টেম খুব ইজিলি ডাইজেস্ট করতে পারে আর অনেক ঊর্জার সঞ্চয় হয়। আর আমাদের যে কোলন, লার্জ ইন্টেস্টাইন, সেটাও কি থাকে, ক্লিন থাকে। আর যত কোলন ক্লিন থাকবে তত আমাদের মধ্যে ঊর্জা সঞ্চার হবে। নাহলে কোলন কি করবে, সমস্ত ঊর্জা টান শেষ ওই করতে করতে, আর সমস্ত যেখানে যেখানে ঊর্জার প্রয়োজন সেখানে সেখানে ঊর্জা পৌঁছাবে। ঠিক আছে না? আর জল আমরা খুব খারাপ ভাবে জল পান করি। খাবার খেলাম, খাবার খাওয়ার 1 ঘন্টার মধ্যে জল না পান করা উচিত, 1 থেকে 1.5 ঘন্টা। কারণ খাবার খাইলাম, খাবার খাওয়ার পরে যদি জল পান করি, ডাইজেস্টিভ সিস্টেম কনফিউজ হয়ে যায়। আর কারণ এখানে কি আছে, অগ্নি প্রজ্বলিত হচ্ছে খাবারকে হজম করার জন্য, সঙ্গে সঙ্গে খাবার খেয়ে নিচ্ছে। দেখুন তাড়াতাড়ি তাড়াতাড়ি খাবার খাচ্ছি, বুঝুন, তাড়াতাড়ি খাবার খাচ্ছি, তাড়াতাড়ি খাবার খাওয়ার জন্য দুবার খাবার খাওয়ার মাঝে এয়ার চলে আসে। তো যখন এয়ার চলে আসে, হাওয়া যখন চলে আসে দুবার খাবার খাওয়ার মাঝে, তো পেটের মধ্যে অগ্নি আরো সার্কুলেট হচ্ছে, পেটের মধ্যে আরো বেশি মানে কনজেস্টেড। তো হাওয়া কি হয়, আরো ফুলতে থাকে, আরো বাড়তে থাকে, এরকম হয়। তারপরে জল পান করলেন, তো টোটাল ডাইজেস্টিভ সিস্টেম, জলও
আমার ডাইজেস্টিভ সিস্টেমকে আরো কনফিউজ করে দিল, মানে উনুনের মধ্যে জল ঢেলে দিলেন, তাহলে সে ডাইজেশনের জন্য আরো তার কাছে কঠিন হয়ে গেল। উনুনের মধ্যে জল ঢেলে দিলে তাকে আগুন জ্বালাতে গেলে আমার কঠিন হয়ে যাবে না? তো ঠিক তেমনি, তো তার ফলে কি হচ্ছে, ডাইজেস্টিভ সিস্টেম টোটালি কনফিউজ হয়ে যায়। তো জল পান করার সঠিক সময় হলো খাবার খাওয়ার অন্তত 45 মিনিট আগে এবং খাবার খাওয়ার 1-1.5 ঘন্টা পরে। এই মাঝে জল খাবেন না। আর যখন জল পান করি তখন খুবই খারাপ ভাবে জল পান করি। আমরা জল পান করছি, ঢক 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 করে জল পান করি, এরকম করা একদমই উচিত না। কারণ দুবার জল পান করার মাঝে যদি এয়ার চলে যায় তো ফের কি হয়ে যায়, শরীরে ডাইজেস্টিভ সিস্টেমও কনফিউজ হয়ে যায়। আর জল, আমরা ভাবি যে এক একটা মানুষের 5 লিটার, 6 লিটার, 7 লিটার জল পান করা দরকার, 4 লিটার। আরে সবার বডি স্ট্রাকচার আলাদা। আমি যত জল পান করছেন তাকে হজম করতে, তার জন্য ঊর্জার প্রয়োজন। তাই বলে জোর করে জল খাওয়ার দরকার নেই, জল পিপাসা পেয়েছে সেটাকে আটকানোর প্রয়োজন। 3 লিটার এভারেজ। সকালবেলায় উঠে অনেক আছে খালি পেটে ঢক 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 করে জল পান করে, একদম করার দরকার নেই। সকালে উঠে মুখ না ধুয়ে, আমাদের সেশনে বলি আমরা সবসময় এবং বলেন অল্প হাফ গ্লাস, ঠিক আছে, তারপরে সাধনার পরে জল পান করুন। সকাল উঠে জল পান করেছেন, আরে শরীরে কিছু দিলেন না, সিস্টেম পুরো রিজুভিনেট হয়েছে, ডিটক্স হয়েছে। সকাল উঠে আপনি তাকে জল দিয়ে দিলেন, তাকে তো আবার হজম করতে লাগে, রেস্ট তো দিন, সমস্ত ঊর্জা আবার বেরিয়ে যাচ্ছে। এত খুব বেশি টু মাচ জল পান করার কোনো প্রয়োজন নেই। সাধনার পরে করুন, জল পান করুন 15-20 মিনিট পরে, খাবার খান, খাবার খাওয়ার 1.5 ঘন্টা পরে। আর জল কিভাবে পান করতে হয়, জল মাতাজি, জল কিভাবে পান করতে হয়, জল খেলেন, শ্বাস নিন, শ্বাস নিলাম, শ্বাস ছাড়লাম, ছেড়ে দিলেন, দিয়ে জল পান করুন 1 ঢোক 2 ঢোক। আবার শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, আবার জল পান করুন। মানে বলতে চাইছি, শ্বাস নেওয়া আর জল পান করা দুটো একসাথে হবে না। দুটো একসাথে করেছেন তো আপনার ডাইজেস্টিভ সিস্টেমও কনফিউজ, আপনার ঊর্জাও ডাউন। তো পুরো শ্বাস ছাড়ুন, দিয়ে 1 ঢোক 2 ঢোক জল পান করুন, আবার শ্বাস নিন। আমরা দুবার জলের মাঝে যেন কোনো এয়ার যেন গ্যাপ না থাকে, তাহলে শরীরে পুরো হিট, শরীরের টেম্পারেচার, শরীরের মেটাবলিজম পুরো ডাউন। এই কাজগুলো আমরা করি, বুঝলেন? এরকম ভাবে জলপান করা দরকার। আচ্ছা, এক একটা বডিতে বডি স্ট্রাকচার, বডির রিকোয়ারমেন্ট আলাদা আলাদা। তাই জল অনেক সময় মিনারেল ওয়াটার, ভাইটামিনস অনেক কিছু থাকে, তো সেই পোষক তত্ত্ব আর সেই এ তো থাকে না জলের মধ্যে না, সবসময় আমরা সেগুলো পাইও না। তো অনেকে আছে যে ভাবে যে মিনারেল ওয়াটার খেলে ভালো, ঠান্ডা খেলে ভালো, এটা খেলে ভালো, ওরা, আরে শরীরে প্রতিনিয়ত শরীরের সিস্টেম চেঞ্জ হচ্ছে, সেই অনুযায়ী আমাদের পিএইচ কে ব্যালেন্স করে, হ্যাঁ, তো সেই রকম অনুযায়ী জল পান করা উচিত, কিন্তু সেরকম সবসময় তো আমাদের কাছে থাকে না। তো তার জন্য জল পান করার জন্য নিয়ম হলো কিরকম ভাবে, যে এরকম ভাবে শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, জল পান করুন 1। 2 হলো রুম টেম্পারেচারের জল পান করুন। অনেকে আছে খুব গরম, ঘেমে গেল, দিয়ে এসে ফ্রিজ থেকে জল বার করলো, ঠাক 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 করে খেলো, মানে আপনি আপনার শরীরের ঊর্জা সব ডাউন করে ফেললেন। কারণ জলকে হজম করার জন্য ফ্রিজ থেকে অনেকে খাবার বার করলো, খেয়ে নিল। তো শরীরকে জলকে হজম করার জন্য জলকে প্রথমে রুম টেম্পারেচারে নিয়ে আসা প্রয়োজন। রুম টেম্পারেচার নিয়ে আসার পরে তারপরে সে হজম করবে। তাহলে তাকে গরম করতে গিয়ে কত ঊর্জা লাগলো, এবং তাকে তাকে ডাইজেস্ট করতে গিয়ে আরো ঊর্জা চলে গেল। তাহলে আপনি একটা জল খেয়ে নিজের শরীরের ঊর্জাকে ডাউন করে দিচ্ছেন। জল তো ঊর্জাকে বাড়াবে। তো তার জন্য ফ্রিজের কেন খাওয়া নিষেধ, এই জন্য ডাক্তার বলতেই থাকে। আরো শারীরিক প্রচুর রকমের প্রবলেম হয়, হার্ট অ্যাটাক থেকে শুরু করে সবকিছু। সকালে উঠে খালি পেটে হালকা গরম জল খান। রাত্রিবেলায় ঘুমানোর পরে অনেকে হাফ লিটার 1 লিটার জল খেয়ে ঘুমান। আরে পুরো সিস্টেমকে আপনি স্ট্রেস দিয়ে দিচ্ছেন। হালকা 1/2 গ্লাস জল পান করুন, শুয়ে পড়ুন। কারণ বডির যা কিছু জলকে পুরো স্টোর করে দেয়, তাই না, পুরো ডিটক্স করে পুরো বডিকে। তো আপনি রাত্রিবেলায় খুব বেশি জল পান করা শরীরের জন্য ভালো নয়, আমাদের ঊর্জা ডাউন হয়ে যায়।
দিনের মধ্যে জলপান করুন, আর এই নিয়মে করুন। বেশি এক্সেস করবেন না, পিপাসা পেলে আটকে রাখবেন না। হালকা উষ্ণ গুনগুনা গরম জল পান করা উচিত, আর না হলে গরমের দিনে রুম টেম্পারেচারে। ঠান্ডা জল ভুল করেও নয়। এদিকে আমরা ঠান্ডা জল পান করি, আবার কার্বোনেটেড ড্রিঙ্ক পান করি, মানে এই কোল্ড ড্রিঙ্কস। তার ফলে কি হয় আমাদের ঊর্জা ম্যাক্সিমাম ডাউন হয়ে যায়, কারণ আমরা আমাদের শরীরে কার্বন ডাইঅক্সাইডকে বাইরে ফেলছি। তো যে জিনিসটাকে বাইরে ফেলছি আর অক্সিজেনকে নিচ্ছি, যার মাধ্যমে আমাদের ঊর্জার লেভেল বাড়ছে। তো যে জিনিসটাকে বাইরে ফেলছি সেটাকে আমরা আবার পান করছি, নিয়ে আসছি, ঊর্জা আরো ডাউন হয়ে যাচ্ছে। আর সারাদিনে গুনগুনা গরম পানি কিংবা রুম টেম্পারেচারে, যাতে আমাদের ঊর্জা লেভেল ঠিক থাকে। খাবার আধা ঘন্টা 45 মিনিট আগে বন্ধ করুন, খাবার পর 1-1.5 ঘন্টা পরে পর্যন্ত জল পান করুন। এগুলো জল। যখন আমরা স্নান করতে যাই তখনও ঊর্জা ডাউন হয়ে যায়, তখন তো ভয়ঙ্কর ঊর্জা যায় শরীর থেকে। যখন আমরা আমাদের শরীরের মলকে বিসর্জন করি, যে বলে না আয়ুর্বেদে মল বিসর্জন, ওয়াশরুম বা যাই, তখন যে ওয়াশরুমে আমরা যাচ্ছি, এখানে দেখা দরকার যে এয়ার সার্কুলেশন ঠিক আছে কি। আমরা এই কাজগুলো তো প্রতিদিন করি, তাই না? খাওয়া, জলপান করা, ঘুমানো, ওয়াশরুম যাওয়া, এগুলো তো করতেই থাকি, তাই না? ওয়াশরুমের এয়ার সার্কুলেশন ঠিক থাকা দরকার, কারণ যা কিছু শরীর থেকে বেরিয়েছে যেগুলো নেগেটিভ, তার মধ্যে আপনি আছেন। আর সেই যদি ভেন্টিলেশন যদি ঠিক মতো না থাকে, তা আপনার শরীরে, আপনার উপরে প্রভাব পড়বে, তো আপনার ঊর্জা ডাউন হয়ে যাবে। স্নান করার পরে রিফ্রেশ হয়, তো দেখা যায় ফ্রেশ তো হওয়া দূরের কথা, আরো ঊর্জা ডাউন হয়ে যাচ্ছে। কোমোড সবসময় বন্ধ রাখা দরকার, নেগেটিভিটি আসে, এনার্জি। অনেক সময় আছে বাথরুম, অ্যাটাচ বাথরুমের দরজা টরজা সব খোলা থাকে, অনেক সময় হয়তো খেয়াল থাকে না। সব সময় বন্ধ রাখা দরকার, কারণ নেগেটিভিটি ওখান থেকে আসছে। যখন স্নান করি কখনোই আমাদের মাথাতে একদম জল ঢালা উচিত না। ফার্স্ট টাইম প্রথমে পাকে ভালো মতো ধোয়া দরকার, তারপরে হাতকে, তারপরে শরীরকে, তারপরে মাথাকে। আর গরম জলে স্নান করা শরীরের জন্য ক্ষতিকারক, হেয়ারের জন্য ক্ষতিকারক, ঊর্জাও ডাউন হয়ে যায়। নর্মাল টেম্পারেচার, যদি এখন যেমন গরমের দিন নর্মাল টেম্পারেচার, রুম টেম্পারেচার করুন, আর যখন ঠান্ডার দিন হবে তো একদম জলের যে ঠান্ডা ভাব সেটাকে কাটিয়ে নিন, নর্মাল এতে নিয়ে আসুন, দিয়ে করুন। বোঝা গেল? আর বাথরুমে কোনো ছিদ্র টিদ্র যদি থাকে, মানে নিচের দিকে একটুখানি ফাঁক থাকে, সব একদম টাইট রাখুন। কারণ আপনি যখন ওয়াশরুমে আছেন, হ্যাঁ, তো তখন কি হয়, নেগেটিভিটি রুমেও চলে আসে। তো তখন কি হয়, তো ফির বোঝা যায় না, ঊর্জা সবাইকে প্রভাবিত করে দেয়। আর বাথরুমের দরজা বন্ধ রাখুন। আর কখনো মাথাতে আর চেস্টের মধ্যে গরম জল নেওয়া একদম উচিত না। বুকের চেস্টের মধ্যে যখনই আপনি নিয়েছেন হার্ট রিজন, তখন সমস্ত নেগেটিভ ইমোশনস, আমার ইমোশনাল ইমব্যালেন্স হয়েছে। মাথার মধ্যে নিয়েছেন তো ফির গেল, খবরদার। তো প্রথমে পা থেকে, তারপরে ধীরে ধীরে মাথা। আর স্নান বসে করতে হয়, ওয়াশরুম বসে যেতে হয়, বসেই করতে হয়। অনেকে ওয়াশরুমেও বসতে হয়, তা আমাদের সংস্কার এটা, আমাদের ভারতীয় কালচার, ঠিক আছে? তারপরে একটু ঘুমানোর জন্য, তো ঘুমানোর সময় কি করা উচিত, আপনি বাঁ দিকে কাত হয়ে শুন, ডান দিকে উপরে রাখুন। শরীর অটোমেটিক্যালি, ব্রেন আপনাকে সিগন্যাল দেয় কখন কিভাবে শোয়া দরকার। তো আমরা ঘুমের ডিস্টার্ব না করে শরীরের পশ্চার চেঞ্জ করি ঘুমার সময়, কারণ একই রকম পশ্চারে যদি কেউ ঘুমিয়ে থাকে তার হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে। আমরা চলতে গিয়ে, দাঁড়াতে গিয়ে, ঘুমাতে গিয়ে আমরা পশ্চার চেঞ্জ করি, ব্রেন সিগন্যাল দেয় ঠিক তো, ঘুমকে ডিস্টার্ব না করে। তো বাঁ দিকে কাঁথে শুন, ডান দিকে উপরে রাখুন। তারপরে দরকার পড়ে কখনো সোজা শুয়ে পড়ুন, পিঠের উপর ভর দিয়ে। তো ঊর্জা লেভেলকে ঠিক রাখুন। আমরা সব থেকে ভুল ঘুমানো হলো পেটের উপর ভর দিয়ে শুয়ে পড়া। খাবার পরে
বাঁ দিককে ওপরে রাখা একদমই ভুল, ঊর্জা আরো ডাউন হয়ে যায়। তো বডিকে ডিটক্স করার জন্য আমি তাকে হেল্প করছি না, তাকে আরো বেশি স্ট্রেস দিচ্ছে তাকে কাজ করতে গিয়ে। তাহলে হলো খাওয়া, ঘুম, স্নান করা, এগুলো তো রেগুলার করি, তাই না? ওয়াশরুম যাওয়া, জল যখন পান করছেন তখন সিপ সিপ করে জল পান করুন, ধীরে ধীরে করুন, মুখের মধ্যে টাচ করুন, সমস্ত জল পান করুন। ঢকঢক করার ঢকঢক ঢকঢক করে মোটর চালানোর মতো করে দিয়েন না। বোঝা গেল? খাবার যখন খাবেন তখন ভালো মতো চিবিয়ে খান, যাতে আমাদের স্যালাইভা যাতে ওর সঙ্গে মিক্সড হয় এবং যাতে ইজি ডাইজেস্ট হয়। তো এইগুলো কি করে আমাদের প্রচুর পরিমাণে ঊর্জাকে নষ্ট করে দেয়। তো ঊর্জাকে তারপর আবার থটস আছে, বিচার আছে। শরীরকে সুস্থ রাখতে গেলে ঊর্জা দরকার। দেখবেন আগেকার দিনে আপনি শুনেছেন যারা ধ্যান করতো দিনে কবার খেত, 4 বার 5 বার খায় আর ধ্যান করে, এরকম কোনোদিন শুনেছেন? দেখবেন বলে যোগী মহারাজ দিনে একবারই খায়, ধ্যান করে 7 বার। দেখেছে, শুনেছেন তো? তখন শুনেছেন যে 5 বার খাই দিয়ে ধ্যান করে। যদি কনস্টিপেশন থাকে কারণ, একটা টিপস বলে দিই, আপনি আপনার দাঁতকে বন্ধ করুন, ঠোঁটকে বন্ধ করুন, সোজা ভাবে বসবেন, হাতের এই তালুকে এই জায়গাটাকে থুতনির কাছে দেবেন, তুলে ধরবেন, অটোমেটিক্যালি প্রেশার আসবে। ঠিক আছে, বুঝলেন? তো শরীরকে ডাস্টবিন বানাবেন না। যত সমস্যা সবকিছু আমাদের খাবার থেকে। যখন আমরা পদ্ম সাধনা করি, যা কিছু আসন করি, স্পিরিচুয়াল প্র্যাকটিস আমরা যাই করি না কেন, প্রথমে কি হয়, বডি ডিটক্স হয়, তারপরে আমরা মনকে ধরবে। শরীরেই যদি এত অশুদ্ধি থাকে, সে মনের লেভেলে কাজ করবে কি করে? বডি ডিটক্স হয়। এই ডিএসএন কোর্সে, ভিটিপি কোর্সে এতবার পদ্ম সাধনা করে বলে বডি ডিটক্স হয়। আর আমাদের শরীর থেকে কি হয় বলে, ফোটন বেরিয়ে যায়, লাইট, আভা। তো গুরুদেব বলে যে সমস্ত লাইট যদি ফিউজ হয়ে থাকে, ফিলামেন্ট যদি না থাকে, বা যদি ইলেকট্রিসিটির সাথে যদি মানে জুড়ে না থাকে, লাইট জ্বলবে কি করে? তা আমাদের ভিতরে সেই লাইট জ্বালাতে গেলে আমাদের কি চাই? ঊর্জার প্রয়োজন। সেই কারেন্ট চাই, ঊর্জা চাই। ঊর্জাকে বন্ধ করে রেখেছি। বডিকে ডিটক্স করা দরকার। মাঝে মাঝে তার জন্য ফাস্টিং রাখা প্রয়োজন। 15 দিনে একদিন ফাস্টিং রাখুন, 24 আওয়ার্স। মানে ব্রেকফাস্ট করবেন না, লাঞ্চ করবেন না, শুধু ডিনার করুন। মাঝে মাঝে একদিন শুধু ফ্রুটস খেয়ে ফাস্টিং রাখুন। যতক্ষণ না পর্যন্ত ভাত খাওয়াচ্ছে তখন পর্যন্ত মনে শান্তি হয় না। যতক্ষণ না পর্যন্ত ননভেজ খাওয়াচ্ছে ততক্ষণ পর্যন্ত মনে শান্তি হয় না। আরে আমি ডাইজেস্টিভ সিস্টেমকে তো রেস্ট তো দিন, সমস্ত ঊর্জা তো ওখানে ডাউন হয়ে যাচ্ছে। এইভাবে খাবার খান, টাইমে খান, এইভাবে জলপান করুন, খুব বেশি জলপান করবেন না। আচ্ছা, অতিরিক্ত করবেন না। স্নান করুন, এইভাবে করুন। ওয়াশরুম যান তো এইভাবে যান। ঘুমান তো এইভাবে ঘুমান। এই 5টা কাজ আমরা নিত্য প্রয়োজনে করে, আপনি আপ হয়। আপনি আপ হওয়ার জন্য আমরা এইদিকে খুব একটা বেশি কিছু ধ্যান দিই না। তো ঊর্জাকে স্টোর করুন। তো যত আমাদের ভিতরে ঊর্জা স্টোর হবে, তত আমাদের মনের বিচার শান্ত হয়ে যাবে, শরীর সুস্থ হবে, অস্তিত্বের 7টা স্তরই প্রেজেন্টে থাকবে। তখনই জীবনে কি হবে? প্রগতি। এবার প্রত্যেকটা বিচারে যতটা ইন্টেন্সিটি থাকে, যতটা গভীরতা থাকে, ততটা সে ঊর্জাকে নেয়। তাহলে মনকে শান্ত করবেন তো ঊর্জা অনুভব করবে, তাই না? তো আমাদের হ্যাপিনেস প্রোগ্রাম শেখায় না যে 4th সোর্স অফ এনার্জি কি? খুশি মন বা শান্ত মন। মন শান্ত, তো মন যখন শান্ত থাকে আমরা তো বিচার শান্ত হবে, অত ইন্টেন্সিটি থাকবে না বিচারে। তো তখন কি হবে? বেশি ঊর্জা নিয়ে যাবেন, তখন আপনি ঊর্জা অনুভব করবেন। তো প্রকৃতিতে যদি দেখি, দেখবেন সব জায়গাতেই ঊর্জা আছে। তো যা কিছু চলে ঊর্জার মাধ্যমেই চলে। আর আপনার ভিতরে যত ঊর্জা বাড়বে, তত আপনি আপনার সামনে আসা যা কিছু ঊর্জা, সমস্ত ঊর্জাকে আপনি টান করতে পারবেন। একটা ব্যক্তি, আমি 2-3 বার বলেছি, এটাও বলছি যে একটা ব্যক্তি দেখবেন যে পজিশনে থাকুক না কেন আর যাই করুক না কেন, একটা ব্যক্তির প্রতি যখন কারোর নজর আছে, 10 জনের নজর, 1000 জনের নজর, তো
দেখা যাবে একটা ব্যক্তির সঙ্গে 10টা লোক জুড়ে আছে, 7টা লোক খারাপ বলছে তো 3টে লোক তাকে ভালো বলে। এরকম জীবনে আমাদের ঘটতেই থাকে। তো 7টা লোক ভালো বলছে, খারাপ বলছে, 3টে লোক ভালো বলছে, তো প্রত্যেকের নজর আছে, তো তার প্রতি থটস, তাকে নিয়ে চিন্তা, তাকে নিয়ে ভাবনা, তো প্রত্যেকে তার দিকে কি করে ঊর্জাকে পাঠায়। নেগেটিভ হোক, থটস থাকুক আর পজিটিভ থাকুক, ঊর্জায়। মানে একটা ব্যক্তিকে যদি 10 জন লোক চেনে, 10 জনের মধ্যে যদি 7 জন যদি খারাপ হয়, খারাপ বলে, তার মানে কি তাদের দিমাগে, তাদের চিন্তা ভাবনায় সে ব্যক্তি আছে, তো তার সম্পর্কে কিছু ভাবছে, কিছু খারাপ বলছে, কিছু ভালো বলছে, তো যাই বলুক না কেন, যাই করুক না কেন, তো তার দিকে কি হচ্ছে, ঊর্জা আসছে। আর ঊর্জা সবসময় পজিটিভ হয়, ঊর্জা সবসময় ঊর্জাই। তো আপনার দিকে যদি কেউ পাথর ফেলে, সেই পাথরকে নিয়ে আপনি ঘরও বানাতে পারেন, তাকে ছুঁড়ে মারতেও পারেন। তো আপনার দিকে যে একটা ঊর্জা এসছে, সেই ঊর্জাকে আপনি কি করবেন, পজিটিভে টার্ন করবেন না নেগেটিভে টার্ন করবেন, সেটা ডিপেন্ড করছে আপনার উপর। আপনার মধ্যে যদি ঊর্জা হাই থাকে, আপনি যদি শান্ত থাকেন, তার নেগেটিভিটিকে পজিটিভিটিতে টার্ন করতে পারেন, আপনার কোনো ক্ষতি হবে না। অথচ আপনার কোনো খারাপ হবে না, আপনার ঊর্জা ডাউন হবে না, আপনার ঊর্জার পজিটিভ হয়েছে। এরকম ঘটনা দেখবে ঘটেছে। আমি এক্সাম্পল দিচ্ছিলাম যে 2014-এ যখন বিজেপি সরকার আসে, তখন নরেন্দ্র মোদী এখন বলছিলেন না যে আমরা আসবো, আমরা সপ্তাহে আসবো, এ করবো, ও করবো। এবার সমস্ত লোকের বিরোধ ছিল ওইদিকে, সমস্ত লোকের ইন্টেনশন, সমস্ত লোকের নজর, সমস্ত লোকের ফোকাস, সমস্ত লোকের থটস, বিচার, সব সেই দিকেই ছিল, কিন্তু ও সবসময় পজিটিভ বলতো। তো যত লোকের থটস, বিচার, নজর ওই দিকে আছে, সে তার দিকে কি পাঠাচ্ছে, ঊর্জায় পাঠাচ্ছে। আর আমাদের মধ্যে যদি পজিটিভিটি থাকে, সেই ঊর্জাকে পজিটিভে পরিবর্তন করবো। তাহলে আমার প্রগতি যেটুকু হওয়ার দরকার ছিল, তো 10 জনের ইন্টেনশন আছে, 10 জনের ঊর্জা যদি আমার সঙ্গে মিশে যায়, আমার 10 গুণ প্রগতি হয়েছে। তো সবার ইন্টেনশন, তার থটস, তার বিচার, তার প্রচারে গিয়ে তার নিয়ে কথা, তাকে নিয়ে আলোচনা, তাকে নিয়ে চর্চা, টিভিতে হতে 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 কি সমস্ত লোকের পুরো অ্যাটেনশন ছিল। আর উনি সবসময় কি বলতেন, না আমরা আসবো, আমরা সপ্তাহে আসবো। তো চলে এসছে। আর 2014-এ আসার পরে তো বলছিলাম যে দিল্লিতে ভোট হয়েছিল, তখন ভাবছিল বিজেপি আসবে, বিজেপি আসবে, বিজেপি আসবে। অরবিন্দ কেজরিওয়াল দাঁড়িয়েছে, তো কেউ ভাবতে পারেনি যে কোনদিন জিতবে। আরে বিজেপি জিতে যাবে, বিজেপি গভর্নমেন্ট আসবে, বিজেপি সরকার, এই সরকার, ও সরকার। তো আমি কোনো পলিটিক্স নিয়ে বলছি না, আমি বলছি শুধু ঊর্জাটাকে বুঝুন। তখন কি হয়েছিল, সমস্ত লোকের আলোচনা, সমালোচনা অরবিন্দ কেজরিওয়াল, তো ওরা ওর নামে বলতে লেগেছিল। কিরণ বেদিকে দাঁড় করিয়েছিল, কিরণ বেদি মুখ্যমন্ত্রী পদে দাঁড়িয়েছিল, উনিও কিছু বলছিলেন। হ্যাঁ, তো বিভিন্ন জনা বিভিন্ন রকম ভাবে অরবিন্দ কেজরিওয়াল সবসময় যে না আমি সপ্তাহে আসবো, সপ্তাহে আসবো, আমরা আসবো। তো সমস্ত লোকের অ্যাটেনশন, ইন্টেনশন, নেগেটিভিটি, পজিটিভিটি, পুরো নজর, ফোকাস তার দিকে। তার ভিতরে যদি পজিটিভ থাকে, তো সে সমস্ত লোকের ঊর্জাকে সে পজিটিভিটিতে টার্ন করালো। আর দেখবেন কত 50 না 52 এরকম কিছু সিট পেয়ে গেছে, মানে যেটা ভাবতে পারা যায় না, পুরো উল্টে গেছে। তো এরকম ঘটনা সবসময় ঘটে। তো আপনার দিকে কেউ খারাপ বলুক আর ভালো বলুক, তো আপনার প্রতি কি আছে, থটস আসছে, বিচার আসছে, ঊর্জা পাঠাচ্ছে। তো আপনি সেটাকে পজিটিভে টার্ন করাতে পারেন, নেগেটিভ। তো আর্ট অফ লিভিং টিচার হওয়ার কি দরকার, আর্ট অফ লিভিং টিচার এটা হওয়া দরকার। আপনি যখন এটা কিছু কাজ করছেন, তখন আপনি ভালো করুন, খারাপ করুন, আপনাকে কেউ ভালো বলুক, খারাপ বলুক, 10টা লোকের ফোকাস, নজর, দৃষ্টি আপনার থেকে আছে। তো সে আপনাকে নিয়ে ভাবছে, মানে ঊর্জা পাঠাচ্ছে। এবার আপনার মধ্যে যদি পজিটিভিটি থাকে, সেই ঊর্জাতে আপনি আরো এগিয়ে যাবেন। আপনি যদি নেগেটিভ ভাবেন, তো গেলেন। তো লিডার হওয়া এই জন্য প্রয়োজন, যাতে আরো স্থির হন, পজিটিভিটিকে বাড়ান, আর নিজের জীবনে এগিয়ে চলুন। তো জীবনে এগিয়ে যেতে গেলে কি দরকার, ঊর্জা প্রয়োজন। হম, ঊর্জাই চাই। আর যা কিছু করি না কেন, যেখানে যাই না কেন, যে কাজের সাথে যুক্ত হয় না কেন, ঊর্জাই প্রয়োজন। ঘুমানোর জন্য ঊর্জা প্রয়োজন। তো যেন ঘুমের সঙ্গে সব থেকে বেস্ট টাইম কি, ঘুমানোর প্রসেস বললাম। আর ঘুমানোর জন্য বেস্ট টাইম হলো রাত্রিবেলায় 10টার পর থেকে সকাল 4টের আগে। সূর্যোদয়ের আগে আমাদের উঠে পড়া উচিত, কারণ ঘুমানোর জন্য ঊর্জা ডাউন হয়, ঘুমে ঊর্জা নষ্ট হয়ে যায়। ঘুমের জন্য তো ঊর্জা তো হয়, আপনি যখন এক্সেস স্লিপ নিয়েছেন, তখন থকান অনুভব করেন, শরীর ভারী ভারী লাগে, মানে ঊর্জা ডাউন হয়ে গেছে। খাবারের মাধ্যমে ঊর্জা আসে, কিন্তু খুব বেশি বেশি খেলেও শরীর আরো সুস্থি ভাব আসে, অলসতা আসে, ঊর্জা ডাউন হয়ে যায়।
তো সূর্যোদয়ের আগে ওঠা দরকার। কেন ওঠা দরকার জানেন তো? তো কারণ হলো সকালের দিকে কি হয়, আমাদের এয়ারের ডেন্সিটি অনেক বেশি থাকে, তাই না? ঠান্ডা থাকে না? তো তখন সূর্যে থেকে আমাদের কি হয়, মানে মেডিসিনও আসে, আবার জেহেরও আসে। সূর্য থেকে আমাদের কি হয়, ঊর্জাও আসে, আবার নেগেটিভিটিও আসে। তাই জন্য ওজোন স্তর আছে আমাদের, আমরা জানি এগুলো। তো সকালের দিকে কি হয়, পজিটিভ জিনিস, তো খুব হাই ফ্রিকোয়েন্সি যেগুলো, সেগুলো আসে। কেন আসে? এয়ারের ডেন্সিটি থাকে, তো ডেন্সিটি হওয়ার জন্য নেগেটিভ ওর মধ্যে আটকে যায়। যেগুলো কারণ আটকে যায়, কারণ তার ফ্রিকোয়েন্সি কম। আর যত পজিটিভ আছে তার ফ্রিকোয়েন্সি অনেক বেশি। তো বেশি ফ্রিকোয়েন্সি वाला সূর্যের সামনে, সূর্যে যখন লম্বা ভাবে কিরণ না দিয়েছে, তখন কিভাবে হচ্ছে, লাইট সানলাইট কিরকম ভাবে সেরকম ভাবে আসে। তো তার মধ্যে কি আছে, কম ফ্রিকোয়েন্সি वाला রেঞ্জ আছে, আবার বেশি ফ্রিকোয়েন্সি वाला আছে। কম ফ্রিকোয়েন্সি ডেন্সিটির জন্য আসে কম, বেশি ফ্রিকোয়েন্সি সকালবেলায় ঢুকতে পারে, আর আমাদের বডি তখন সেটাকে অ্যাবজর্ব করতে পারে। যত দিন বাড়ে, যত সময় বাড়ে, দুপুরের দিকে 12টা 1টার দিকে সূর্য একদম মাথার উপরে থাকে, ডাইরেক্ট সানলাইট দেয়, এয়ারের ডেন্সিটি তখন কম থাকে। তখন কি হয়, কম ফ্রিকোয়েন্সি আসে, আবার বেশি ফ্রিকোয়েন্সিও আসে। কিন্তু কম ফ্রিকোয়েন্সি এতটা তেজ থাকে, তখন আমাদের বডি বেশি ফ্রিকোয়েন্সিকে অ্যাবজর্ব করতে পারে সেই সময়। তার জন্য বলে সানবাথ বলে না। তো ভিটামিন ডি প্রয়োজন তো কখন দরকার, সকাল ফার্স্ট সূর্যোদয় হচ্ছে তখন, তখন তখন প্রয়োজন, দুপুরবেলায় নয়। তো সকাল আর সন্ধে ওই টাইমে সব থেকে হলো মর্নিং টাইমে খুব বেশি পরিমাণে ঊর্জা সান থেকে আসে। তো তার জন্য আমরা অনেক সময় সেশনে বলেছি যে সূর্যকে দেখা, আমাদের চোখের মধ্যে সেই তত্ত্ব থাকে যেটা সূর্য থেকে এনার্জিকে, ঊর্জাকে আমাদের বডিতে কনজিউম করতে পারে। আর সকালবেলায় আমাদের বাতাবরণ, আমাদের পরিবেশের মধ্যে কি হয়, হাইলি ঊর্জা থাকে। তো সেই সময় যদি যোগ, প্রাণায়াম, মন্ত্রোচ্চারণ, ধ্যান, সাধনা করি, তো সেটা আরো বেশি এফেক্টিভ। তো বেশি বেশি পরিমাণে ঊর্জা আমাদের এয়ারে আছে, তো আমাদেরকে সাপোর্ট করে আরো বেশি ঊর্জাকে বাড়ানোর জন্য। সূর্যোদয়ের পরে যারা ওঠে, ঊর্জা এমনি ডাউন, তাদের শরীর কি সুস্থ হয়? না শরীর সুস্থ হয়, না মন শান্ত হয়, কিছুই হয় না। না নিজেকে খুব বলবান অনুভব করে, না মনের বিক্ষেপ দূর হয়, কিছুই হয় না। শরীরের মধ্যে সুস্থি আসে আর জড়তা আসে। তো শরীর অসুস্থ, শরীরের মধ্যে ভারী ভারী ভাব, মন অশান্ত, হ্যাঁ, আর শরীর মন দুই ভারী করে ফেলে, আর জড়তা ভাব তার সাথে সাথে। যে 10টার সময় ঘুম থেকে ওঠে, 11টায় ওঠে, আমি ঘুমাচ্ছিলাম। অনেকে 7টায় ওঠে সূর্যোদয়ের পরে। তার কি হয় বলুন, 7টার সময় 8টার সময় উঠলে কি শরীর মজবুত হয়, না মন শান্ত হয়, না জড়তা থেকে বেরোয়? কিছুই হয় না, কিছুই হয় না। তো তার জন্য সকালে সব থেকে ফ্রেশ মর্নিং, ফ্রেশ এয়ার, ওই টাইম আপনি উঠুন, সাধনা করুন, প্র্যাকটিস করুন। তো তার জন্য আমাদের সকালকার মর্নিং সেশন রাখা হয়েছে, তো যাতে আমরা আমাদের ঊর্জা লেভেলকে বাড়াতে পারি, যার মাধ্যমে আমাদের বিচারও শান্ত হবে। আর অস্তিত্বের প্রতিটা স্তরকে ব্যালেন্স করতে গেলে ঊর্জা চাই। যখন দেখুন ঊর্জা ডাউন, তো অস্তিত্বের স্তর ইমব্যালেন্স। ঊর্জা ডাউন, বাত পিত্ত কফ ইমব্যালেন্স। ঊর্জা ডাউন, সতরজতম গুণ ইমব্যালেন্স, 3 গুণ 3 দোষ সব ইমব্যালেন্স। ঊর্জা ডাউন, তো আপনার পুরো সিস্টেম ইমব্যালেন্স, শরীর ইমব্যালেন্স, অস্তিত্বের 7 স্তর ইমব্যালেন্স, আপনার বুদ্ধিতে সব জায়গাতে ইমব্যালেন্স। ঊর্জা হাই, ঊর্জাকে বাড়ান, অস্তিত্বের সব স্তর ব্যালেন্স। তো আমরা এই 21 দিন ধরে কি করে আমরা আমাদের ঊর্জাকে বাড়াতে পারি, কি করে আমরা আমাদের 21 দিন ধরে আমরা আমাদের ঊর্জাকে বেশি বেশি করে স্টোর করতে পারি, তার উপর বেস করে সেশন, যার মাধ্যমে আমরা আমাদের এই স্পিরিচুয়াল পথে এগিয়ে যেতে পারি অতি সহজে। আর এগিয়ে যাওয়ার পথে যেন আমাদের কি হয়ে যায়, অ্যাক্সেলেরেটর থাকে, স্পিড ব্রেকার যেন না থাকে, তার উপর বেস করে আমাদের এই সেশন, যে ঊর্জাকে আমরা কি করে বাড়াবো। ধরে আমরা এটাই করবো যে আমরা কি করে ঊর্জাকে বাড়াতে পারি, ঊর্জাকে কি করে স্টোর করতে পারি, যাতে আমরা এই প্রসেস অফ এভলিউশনে এগিয়ে যাই। তো জীবন চলে সব ঊর্জার মাধ্যমে, ঠিক আছে না? তো ঊর্জাই সব। তো ঊর্জাকে বেশি বেশি পরিমাণে ধ্যান দেওয়া, স্টোর করা, এগিয়ে যাওয়া। যে আমাদের ধ্যানের গভীরে যেতে গেলে ঊর্জার প্রয়োজন, সেবা করতে গেলে ঊর্জার প্রয়োজন, নলেজ শুনতে গেলে ঊর্জার প্রয়োজন, বুঝতে গেলেও ঊর্জাই চাই, জীবনে প্রয়োগ করতে গেলে ঊর্জাই চাই। আর আমরা আমাদের ঊর্জাকে
সারা দিনে দিনচর্যাতে, আমাদের লাইফস্টাইলে, আমরা যে 5 মানুষের সাথে জুড়ে আছি, প্যারেন্টস, আমাদের আশেপাশে 5 ধরনের লোক, প্রতিবেশী, বন্ধু বান্ধব, জব করার জায়গা, কর্মক্ষেত্রের জায়গা, আর আমাদের মিত্র বা আমাদের শত্রু, যারা আমাদেরকে অপছন্দ করে। তো আমরা এই সমস্ত জায়গাতে আমরা আমাদের ঊর্জাকে ডাউন করে ফেলছি। কোনো বিষয়ে আটকে থেকে 5 ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা ঊর্জাকে ডাউন করে ফেলছি। ব্যক্তি বস্তু পরিস্থিতিতে আমাদের ঊর্জা ডাউন হয়ে যাচ্ছে, প্রত্যেকটা থটস বিচারে আমাদের ঊর্জা ডাউন হয়ে যাচ্ছে। আর যে 5 জিনিস বললাম, খাবার, ওয়াশরুম যাওয়া, ঘুমানো, জলপান করা, খাবার, ঘুম, এগুলো, ওয়াশরুম, ছোট বড় এসব, স্নান করা, এর মাধ্যমে আমরা আমাদের ঊর্জাকে ডাউন করে ফেলছি। তো আমাদের জীবনের লক্ষ্য কি? এই প্রসেস অফ এভলিউশনে এগিয়ে যাওয়া। তো প্রসেস অফ এভলিউশনে এগিয়ে যাওয়া আমাদের প্রতিনিয়ত চলছে, কিন্তু আমরা চাইলে এই এগিয়ে যাওয়াকে আরো অনেক স্পিড আপ করতে পারি, বাড়াতে পারি। কিভাবে? ঊর্জাকে সংরক্ষণের মাধ্যম দিয়ে। যত ঊর্জা সংরক্ষণ হবে তত আমরা জীবনে সমস্ত আমাদের জীবনের সংকল্প পূর্ণ হয় এই ঊর্জার জন্য। সাতপা লেভেল যত হাই থাকবে তত আমাদের জীবনের সংকল্প সিদ্ধি। তো জীবনের সিদ্ধি, সমৃদ্ধি এবং মুক্তি, এই সব কিছু ডিপেন্ড করে ঊর্জার জন্য। ও আত্মজ্ঞান, সিদ্ধি, সমৃদ্ধি, মুক্তি আর আত্মজ্ঞান সবকিছু ডিপেন্ড করে ঊর্জার দ্বারা। তো আমাদের 21 দিনের সেশনের উদ্দেশ্য এটাই, যেটা আমরা কি করে খুব বেশি পরিমাণে ঊর্জাকে স্টোর করতে পারি, ঊর্জাকে কনজিউম করতে পারি। যখন জিরো স্টেটে থাকে বা যখন বিচার, যখন সারাদিনে 1000 আসে, তখন সে প্রকৃতি থেকে ঊর্জাকে কানেক্ট করতে পারে। তখন সে প্রকৃতি থেকে ঊর্জাকে নিতে পারে, প্রকৃতির সাথে সে কানেক্ট হতে পারে। বুঝতে পেরেছেন? দেখবেন প্রকৃতিতে চারিপাশে তো ঊর্জাই ঊর্জা, এনার্জি এনার্জি, কিন্তু আমরা এই 4 মাধ্যমেই এনার্জিকে নিতে পারি। কি কি? খাবারের মাধ্যমে, ঘুমের মাধ্যমে, শ্বাসের মাধ্যমে, আর মন যখন খুশি হয়। কিন্তু অনেকে জায়গায় বেড়াতে গেলে ঊর্জা আছে, প্রকৃতিতে অনেক জায়গায় থাকে, ঘুরতে গেছে, সকালের ওয়েদার দারুণ ফাঁকা, তো নিজেকে খুব ভালো লাগে। তো আমরা যখন ঊর্জাকে বাড়াবো, যখন আমাদের বিচার শান্ত হতে থাকবে, তখন আমরা প্রকৃতির সাথে, নেচারের সাথে কানেক্ট হবো। নেচার থেকে ঊর্জাকে আমরা এমনি নিতে পারবো। তো তার জন্য আগেকার দিনে মুনি ঋষিরা অল্প ঘুমাতেন, অল্প খাবার খেতেন, কারণ ঊর্জা তারা প্রকৃতি থেকে নিত, কানেক্ট হয়ে যেত। তো আমাদের জীবনের লক্ষ্য হলো এটাই, যে এই প্রসেস অফ এভলিউশন এগিয়ে যাওয়া, জীবনে ঊর্জা 21 দিনের সেশনের উদ্দেশ্য হলো এটাই। তাই ধ্যানের মাধ্যমে বা সাধনার মাধ্যমে আর জ্ঞানের মাধ্যমে আমরা এই প্রসেস অফ এভলিউশনকে এগিয়ে নিই। ঠিক আছে? তো আজকের মতো এটুকুই, দেখা হবে ইভিনিং এ সেশনে। জয় গুরুদেব।